সবাই এখানে খুব প্রশংসা করছে বাংলাদেশের অস্ট্রেলিয়ান সাংবাদিকরা, অস্ট্রেলিয়ান মিডিয়া। আজকে আমরা জেসন গিলেস্পির সঙ্গে এখানে কথা বলেছি, অস্ট্রেলিয়ার সাবেক পেস বোলার, যিনি তার ক্যারিয়ারের শেষ টেস্টে চট্টগ্রামে ডাবল সেঞ্চুরি করেছিলেন নাইট ওয়াচম্যান হিসেবে নেমে। এবং বাংলাদেশের পেস বোলিংয়ের ভূয়সী প্রশংসা আমরা তার মুখে শুনেছি। টেস্ট ম্যাচের তৃতীয় দিনে একটা পর্যায়ে সম্ভাবনা জাগলো যে ম্যাচটা শেষ হয়ে যায় কিনা আজকেই। এরপর ম্যাচটা চতুর্থ দিনে গেল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা ভাবছি যে ম্যাচটা চতুর্থ দিন কখন শেষ হবে। ভাবলে অবাক লাগে যে এরকম চিন্তা পুরোটাই আসলে বাংলাদেশের পক্ষে। আজ যদি খেলা শেষ হয়ে যেত তাহলেও বাংলাদেশ জিতবে ধরে নিয়েই সেই শেষ হওয়ার চিন্তাটা সবার মাথায় আসছিল। যখন দ্বিতীয় ইনিংস খেলতে নেমে অস্ট্রেলিয়া 122 রানে 4 উইকেট হারিয়ে ফেলে, তখন আসলে বাকি সময়টা যথেষ্ট সময় ছিল। বাংলাদেশের বোলিংটা যদি ভালোই হয়েছে, যদি আরও ভালো হতো, এক্সট্রাঅর্ডিনারি কিছু হতো, অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা যদি আরও ভুল করতেন, তাহলে আজকেও একটা যে কোনো কিছু ঘটে যেতে পারতো। সেটি হয়নি। অস্ট্রেলিয়া তৃতীয় দিন শেষ করেছে 67 রানে পিছিয়ে থেকে, অর্থাৎ বাংলাদেশের প্রথম ইনিংসে করা 428 রান অতিক্রম করতে তাদের আরও 67 রান করতে হবে। এরপর বাংলাদেশের সামনে তারা কত রানের লিড দিতে পারে সেটা একটা ব্যাপার। বাংলাদেশ সেকেন্ড ইনিংসে সেই রান করলেই জিতে যাবে, এটা তো টেস্টের স্বাভাবিক নিয়ম। কিন্তু অস্ট্রেলিয়া যে জায়গায় দাঁড়িয়ে, আর এই ম্যাচটা ডারউইন টেস্ট এখন যে জায়গায় দাঁড়িয়ে, এবং বাংলাদেশের বোলাররা, বাংলাদেশের পুরো টিম যেরকম একটা উত্তুঙ্গ আত্মবিশ্বাস নিয়ে খেলছে, সেখানে চতুর্থ দিনে অস্ট্রেলিয়ান বাকি 4 ব্যাটসম্যান কতটুকু কী করতে পারবেন এটা নিয়ে আমার ধারণা খোদ অস্ট্রেলিয়ার দলের মধ্যেও যথেষ্ট সংশয় আছে। আজকে দিনের শেষে পোস্ট ম্যাচে অস্ট্রেলিয়া টিমের প্রতিনিধি হয়ে এসেছিলেন জশ হ্যাজেলউড। 6 উইকেট পেয়েছেন তিনি প্রথম ইনিংসে বাংলাদেশের। কিন্তু আমার মনে হয় না 6 উইকেট পাওয়া নিয়ে তার কোনো আনন্দ তৃপ্তি তার মধ্যে কিছুটা আছে। যেহেতু দলের বেস্ট পারফর্মার, তিনি প্রেস কনফারেন্সে আসবেন, এটাই স্বাভাবিক, তিনি এসেছেন। কিন্তু ব্যক্তিগত সাফল্যে আসলে আনন্দিত হওয়ার বা সেটা উদযাপন করার মতো পরিস্থিতি এখন অস্ট্রেলিয়া দলে নেই। এবং হ্যাজেলউডকে জিজ্ঞেস করা হয়েছিল যে টেস্টের বাকি সময়টায় আসলে তারা কি চিন্তা করছেন, কিন্তু যেটা বাস্তবতা সেটাই বলেছেন তিনি। অস্ট্রেলিয়ার পক্ষে আসলে এখন সুদূর প্রসারী চিন্তাভাবনা করার কোনো সুযোগ নেই। তাদের এখন প্রতিটা মুহূর্ত, প্রতিটা বল আসলে দেখে খেলতে হবে। এবং তিনি সেশনের কথা বলেছেন যে তারা সেশন ধরে ধরে খেলতে চান। তো প্রথম সেশনে অস্ট্রেলিয়া কতটুকু টিকতে পারে, বাংলাদেশের বোলাররা কত ভালো বোলিং করতে পারে, তার উপরে আসলে নির্ভর করবে চতুর্থ দিন কোথায় খেলাটা শেষ হয় নাকি পঞ্চম দিনে যায়। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এই টেস্টে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা পারফর্মার আমি বলবো হাসান মাহমুদকে। প্রথম ইনিংসে তিনি 6 উইকেট পেয়েছেন এবং দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়াকে শুরুটাই কাঁপিয়ে দিয়েছেন তিনি। ওপেনার আপনারা জানেন যে ডারউইনের ওয়েদারেল, তাকে ফিরিয়ে দিয়ে প্রথমে, এরপর হেডকে ফেরালেন, যিনি অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বড় ভরসা হতে পারতেন এই টেস্টে, তাকেও তিনি হাসান মাহমুদ ফিরিয়ে দিলেন। বাকি দুটো উইকেট নিয়েছেন মিরাজ আর একটি তাইজুল। সব কিছু মিলিয়ে অস্ট্রেলিয়ার জন্য একটা কঠিন দিন গেল। হ্যাঁ, এর আগে তারা সকালবেলা ফার্স্ট সেশনে বাংলাদেশের ইনিংসটাকে গুটিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং শেষ পর্যন্ত অল আউট করেছেন। কিন্তু বাংলাদেশ ফার্স্ট সেশন কিন্তু পুরোটা খেলেছে এবং লাঞ্চের পরে আরও 5 ওভার ব্যাটিং করেছে। এই জায়গায় অনেক বেশি কৃতিত্ব পাবেন আমাদের টেল অর্ডার ব্যাটসম্যানরা। মেহেদী হাসান মিরাজ থেকেছেন স্বীকৃত ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র তিনিই ছিলেন। গতকাল হাসান মাহমুদের সঙ্গে তার অপরাজিত জুটি ছিল। আজকে সকালে যখন তারা খেলা শুরু করলেন, মেহেদী হাসান মিরাজের উপরেই ভরসাটা ছিল বেশি। তিনি 50 করেছেন, 65 রানের ইনিংস খেলেছেন, সবই ঠিক আছে, তাকে সেই কৃতিত্ব দিতেই হবে। কিন্তু সঙ্গে হাসান মাহমুদ যেটা করেছেন, তাইজুল, তাসকিনরা যেটা করেছেন, শেষে ইবাদত যেটা করেছেন, অবিশ্বাস্য। আপনার লাস্ট আমাদের গতকালকে থেকে যদি হিসাব করা হয়, আপনার টেল এন্ড যখন শুরু হয় মুশফিকুর রহিম আউট হওয়ার পর থেকে, এরপরে 52 ওভারের বেশি অস্ট্রেলিয়ান বোলারদের দিয়ে বাংলাদেশ বোলিং করিয়েছে এবং রান করেছে 100-রও বেশি যোগ হয়েছে। তো এই সময় এইটা অস্ট্রেলিয়ার জন্য চরম হতাশার একটা সময় ছিল। হাসান মাহমুদ 96 বল খেলে রান করেছেন অন্তত 14-15, কিন্তু অনেকটা সময় তিনি কাটিয়ে দিয়েছেন উইকেটে। তো সব কিছু মিলিয়ে বাংলাদেশের জন্য এখন পর্যন্ত দারুণ টেস্ট। সবাই এখানে খুব প্রশংসা করছে বাংলাদেশের, অস্ট্রেলিয়ান সাংবাদিকরা, অস্ট্রেলিয়ান মিডিয়া। আজকে আমরা জেসন গিলেস্পির সঙ্গে এখানে কথা বলেছি, অস্ট্রেলিয়ার সাবেক পেস বোলার, যিনি তার ক্যারিয়ারের শেষ টেস্টে চট্টগ্রামে ডাবল সেঞ্চুরি করেছিলেন নাইট ওয়াচম্যান হিসেবে নেমে। তিনিও বাংলাদেশের পারফরমেন্সে অভিভূত এবং তিনি বাংলাদেশকে এগিয়ে রাখছেন। বলেছেন যে বাংলাদেশ ইনিংস ব্যবধানে জিতবে কিনা হয়তো সেটা কঠিন হবে, তখন বলেছিলেন যখন অস্ট্রেলিয়া মাত্র সেকেন্ড ইনিংস শুরু করে, কিন্তু তিনি বাংলাদেশকে এগিয়ে রেখেছেন। এবং বাংলাদেশের পেস বোলিংয়ের ভূয়সী প্রশংসা আমরা তার মুখে শুনেছি, হাসান মাহমুদের বিশেষ করে। এবং নাহিদ রানাকে তিনিও মিস করছেন। বাংলাদেশের মানুষ যেরকম ভেবেছেন যে
অস্ট্রেলিয়ার মাটিতে নাহিদ রানা যদি খেলতে পারতেন তাহলে তার একটা সুযোগ ছিল পুরো বিশ্বকে দেখানোর অস্ট্রেলিয়ার মাটিতে যে তিনি ভালো বোলিং করতেন, তার ক্যারিয়ারের আরেকটা ধাপে তিনি পৌঁছে যেতে পারতেন। তো সেটা দুর্ভাগ্য, নাহিদ রানার চোটের জন্য তিনি খেলতে পারেননি, কিন্তু জেসন গিলেস্পি কিন্তু তাকে মিস করেছেন। তো সব কিছু মিলিয়ে ডারউইন টেস্ট একটা ঐতিহাসিক কিছুর সামনে আসলে দাঁড়িয়ে এখন বাংলাদেশের জন্য। এবং আগামীকাল যদি অস্ট্রেলিয়া পঞ্চম দিনে নেয়, তারপরেও তখনও বাংলাদেশেরই প্রবল সম্ভাবনা থাকবে এই টেস্টটি জেতার, এবং এই টেস্টে ফলাফল অনিবার্য, এবং সেটি চতুর্থ দিনে হওয়াটাই বেশি অনিবার্য। কোনো মিরাকল না ঘটলে পঞ্চম দিনে যাওয়াটা খুব কঠিন। আর ফলাফল যেটা হবে সেটা আপনারা নিশ্চয় আঁচ করতে পারছেন। আমি আগেই বলেছি, বাংলাদেশ একটি ঐতিহাসিক ক্ষণের সামনে দাঁড়িয়ে ডারউইনের মারারা স্টেডিয়ামে।